আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় ৫ মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই অধ্যায়টির চতুর্থ অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি? পেব্যাক সময় পদ্ধতি। মূলধন বাজেটিং এর যে দ্বিতীয় পদ্ধতিটি আমরা এই শ্রেণীতে শিখব সেটি হচ্ছে কি পেব্যাক সময় পদ্ধতি। তাহলে চলো দেখে নেই প্রথমে পেব্যাক সময় পদ্ধতি বলতে আমরা কি বুঝি। ব্যবসায় বা প্রকল্পের বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা পেব্যাক সময় পদ্ধতি নির্দেশ করে। মানে পেব্যাক সময় পদ্ধতিতে আমরা পেব্যাক সময় মাধ্যমে আমরা যেটা বের করব সেটা কি, আমি কত টাকা ব্যবসায় বা কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করলাম, এই অর্থটা কত সময়ের মধ্যে আমার কাছে ফেরত আসবে। দ্যাট মিনস প্রাথমিক বিনিয়োগটা আমার যে প্রাথমিক বিনিয়োগটা থাকছে ওই প্রাথমিক বিনিয়োগটা কত দ্রুত বা কত সময়ে আমার কাছে ফেরত আসবে। পেব্যাক সময় পদ্ধতি বিনিয়োগ সিদ্ধান্ত বা প্রকল্প মূল্যায়নের একটি সহজ এবং জনপ্রিয় পদ্ধতি। যদি প্রশ্ন আসে মূলধন বাজেটিং এর সবথেকে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি কোনটা, সেটার অ্যান্সার কি হবে? পেব্যাক সময় পদ্ধতি। এবার আসো এই পেব্যাক সময় পদ্ধতিটা আমরা এটা ক্যালকুলেট করব কিভাবে, আমরা কিভাবে পেব্যাক সময়টা বের করব। দেখো, যদি ব্যবসায়ের বিনিয়োগ বা প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহগুলো সমান হয় তখন আমরা কি করব, এই সূত্রের মাধ্যমে পেব্যাক সময়টা বের করব। সূত্রটা কি আছে দেখো, উপরে কি আছে, বিনিয়োগ, আমরা যে বিনিয়োগটা করব ওটাকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ দিলে আমাদের পেব্যাক সময়টা চলে আসবে। এই বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো উদাহরণটা কি আছে, একটি মেশিন কিনতে মনে করো তোমার কাছে 20,000 টাকা প্রয়োজন। এই মেশিনটি থেকে আগামী 5 বছর 5,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ হবে। এটার মানে কি, আগামী 5 বছর প্রত্যেক বছর এই 5,000 টাকা করে মেশিনটা থেকে নগদ আন্তঃপ্রবাহ হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে 5,000 টাকা করে আসছে এই 5,000 টাকা হচ্ছে বার্ষিক নগদ প্রবাহ। তাহলে আসো সূত্রে আমরা মানটা বসাই। সূত্রটা আমরা লিখলাম বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ প্রবাহ। সূত্রে মানটা বসায়, দেখো কত ছিল আমাদের বিনিয়োগ, 20,000 টাকা ছিল আমাদের প্রাথমিক বিনিয়োগ। এটাকে আমরা বার্ষিক নগদ প্রবাহ কত আছে আমাদের, প্রত্যেক বছর 5,000 টাকা করে আসবে। এটাকে আমরা বলবো যে টাকাটা আমাদের ব্যবসায় আসছে ওটাকে আমরা কি বলবো, নগদ আন্তঃপ্রবাহ। এই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ দ্বারা আমরা ভাগ দেব। ভাগ দিলে আমরা কি পেয়ে যাব, আমাদের এই প্রকল্পের পেব্যাক সময়টা আমরা পেয়ে যাব। কত পেলাম আমরা, দেখো অ্যান্সারটা 4 বছর। এবার আসো, যদি এতক্ষণ আমরা দেখলাম এই নগদ আন্তঃপ্রবাহগুলো যদি সমান হয়, এখন তাহলে আমরা দেখি যদি ব্যবসায় বিনিয়োগ বা প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহগুলো সমান না হয়, প্রত্যেক বছর যে আমার সকল ধরনের প্রকল্পে একই রকম মুনাফা আসবে সেটা তো না, এটা ডিফারেন্ট বা আলাদা হতে পারে, তখন আমরা কি করব। দেখো, ব্যবসায় বা প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহগুলো অনেক সময় সমান নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, সেক্ষেত্রে আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ ব্যবহার করে পেব্যাক সময় নির্ণয় করব। কি করব, ক্রমযোজিত নগদ প্রবাহ বের করব। অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহগুলোকে ক্রমান্বয়ে যোগ করা হয়, তারপর আমরা পেব্যাক সময়টা বের করব। তাহলে চলো আমরা দেখি কিভাবে এই নগদ আন্তঃপ্রবাহগুলোকে আমরা ক্রমান্বয়ে যোগ করে পেব্যাক সময় নির্ণয় করব। এটা আমাদের বইতে যে উদাহরণটা আছে, আমরা প্রথমে বইয়ের উদাহরণটা দেখে তারপর আমরা অন্য উদাহরণ নিয়ে অঙ্কটা করব। বইয়ের উদাহরণটা দেখো, বইয়ে আমরা এই গড় মুনাফার হার পদ্ধতি যখন ব্যবহার করেছিলাম তখন আমরা কিন্তু আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া ছিল। সেম ওই উদাহরণটা নিয়ে এখানে আমাদের পেব্যাক সময় পদ্ধতিটা আমাদের এখানে ডেসক্রাইব করা আছে। দেখো, গড় মুনাফার হার পদ্ধতিতে ব্যবহৃত উদাহরণে 3 বছরের নিট মুনাফা ছিল কত, এখানে যে টাকাটা আমরা নিট মুনাফা পেয়েছিলাম দেওয়া আছে। আর পেব্যাক এবং মূলধন বাজেটিং এর বাকি যা যা পদ্ধতি আছে সকল পদ্ধতিতে কিন্তু, এটা আন্ডারলাইন করে নাও, পেব্যাক এবং মূলধন বাজেটিং এর অন্যান্য পদ্ধতি গড় মুনাফার হার পদ্ধতি ছাড়া, দেখো গড় মুনাফার হার পদ্ধতি ছাড়া পেব্যাক এবং মূলধন বাজেটিং এর অন্যান্য পদ্ধতিগুলোতে কিন্তু গড় মুনাফাটা ব্যবহার করা হচ্ছে না। মুনাফার পরিবর্তে কি ব্যবহার করা হয়, নগদ প্রবাহ ব্যবহার করা হয়। তাহলে দেখো এই নগদ প্রবাহটা আমরা কোথা থেকে পাবো, অনেক সময় প্রশ্নে আমাদের সরাসরি নগদ প্রবাহ দেওয়াই থাকতে পারে। আবার যদি দেওয়া না থাকে তাহলে আমরা বিষয়টা কিভাবে নির্ণয় করব, প্রতিষ্ঠানের যে নিট মুনাফাটা আমরা পাবো এই নিট মুনাফার সাথে অবচয় যোগ করব। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলেই আমরা পেয়ে যাব
নগদ আন্তঃপ্রবাহ। আমরা জানি অবচয়টা কি, অবচয়টা হচ্ছে অনগদ খরচ। যখনই আমরা নিট মুনাফার সাথে অবচয় যোগ করব তখনই আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাব বা নগদ প্রবাহ পেয়ে যাব। তাহলে দেখো পূর্বের যে উদাহরণ আছে ওই ধরনে ক্রয় নির্ণীত নিট মুনাফার সাথে আমরা অবচয় যোগ করে আমরা চলো নগদ প্রবাহটা নির্ণয় করে নিই। দেখো এখানে আমরা নিট মুনাফা যেটা আমরা পেয়েছিলাম, আমরা প্রথম বছরে আমাদের ক্ষতি ছিল, ঠিক আছে, আর দ্বিতীয় বছরে আমাদের 56.75 লক্ষ টাকা, তৃতীয় বছরে 6.77 লক্ষ টাকা, এটা হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফার সাথে আমরা কি করলাম, প্রথমে অবচয় যোগ করলাম। অবচয় যোগ করে আমরা কি পেয়ে যাব, প্রকল্পের নগদ প্রবাহ পেয়ে যাব। এবার আসো পরবর্তী ছকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ বের করব। কিভাবে বের করব, প্রথমে আমরা এখানে বছরের সংখ্যাটা দেখলাম, এখানে নগদ প্রবাহ লিখলাম। দেখো নগদ প্রবাহের প্রথমে দেখো হচ্ছে জিরো। জিরো মানে কি, এই যখন আমরা এই বছরে আমরা টাকাটা বিনিয়োগ করলাম, কত টাকা বিনিয়োগ করেছিলাম, 1 কোটি টাকা। এই যে মাইনাস 100 দিয়ে কি বোঝাচ্ছে, 1 কোটি টাকা বোঝাচ্ছে। এখানে টাকার অ্যামাউন্টটা লক্ষ টাকায় দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথম বছর তো ক্রমযোজিত নগদ প্রবাহ -100 হবে। আবার সরি প্রথম বছর মানে প্রাথমিক বিনিয়োগ যেটা থাকবে। আর প্রথম বছরে নগদ প্রবাহ কত ছিল, দ্বিতীয় বছরে কত ছিল, তৃতীয় বছরের কত, আমরা এই যে এখান থেকে এই যে এখানে আমরা ক্যালকুলেট করে পেয়েছি না, সেটা আমরা লিখে ফেলবো। লিখে ফেলার পরে এবার আমরা ক্রমান্বয়ে যোগ করব। যোগটা কিভাবে করব, এই যে -100 সাথে আমরা -0.2 এটা যোগ করব। যোগ করে কত পাবো আমরা, 100.2। আবার এই 100.2 এর সাথে আমরা এই 90.8 যোগ করব। যোগ করলে কত পাবো, -10.12। এটার সাথে আমরা 40.10 যোগ করব। করলে কত পাবো, 29.98 পাবো। দেখো ওই ছকটা এখানে দেওয়া আছে, আগের স্লাইডে আমরা যেটা দেখলাম। ক্রমযোজিত নগদ প্রবাহ, আমার মনে হয় এটা নির্ণয় করা তোমরা বুঝতে পেরেছো। কিছুই না, আমাদের প্রত্যেক বছরের সাথে এটা যোগ করব। এটার সাথে আমরা এটা যোগ করব, আবার যেটা পাবো এটা পরবর্তী বছরের নগদ প্রবাহের সাথে যোগ করে করে আমরা লিখে ফেলবো। এবার দেখো উপরের ছক থেকে লক্ষণীয় যে আমরা এই ছক থেকে আমরা এখন পেব্যাক সময়টা নির্ণয় করব। নির্ণয় করার সময় আমাদের কি দেখতে হবে একটু খেয়াল করো। এই পেব্যাক সময়টা আমরা যখন নির্ণয় করব একটু খেয়াল করব যে আমাদের এখানে দেখতে হবে প্রথমে যে কোন বছরে আমাদের প্রাথমিক নগদ প্রবাহটা যোগ করতে করতে কোন বছরে একদম আমাদের প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি চলে এসেছে। কোন বছরে সেটা, দ্বিতীয় বছরে। কারণ দেখো আমরা এই প্রথম বছরের প্রাথমিক বিনিয়োগ ছিল 100, তাই না, এখান থেকে আমাদের প্রথম বছরে আবার -0.2 আসলো, 100.2 পেলাম আমরা। এখান থেকে আমাদের প্রথম বছরে আসলো 90.8 টাকা, 08 টাকা। তাহলে কত থাকলো রিমেইনিং আমাদের, -10.12 টাকা। তাহলে দেখো এই দ্বিতীয় বছরে আমাদের প্রাথমিক বিনিয়োগের সব থেকে কাছাকাছি চলে এসেছে ক্রমযোজিত নগদ প্রবাহ। এই ক্রমযোজিত নগদ প্রবাহ সব থেকে প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি এসেছে কোন বছরে, দ্বিতীয় বছর, এই দ্বিতীয় বছরে, তাই না। তাইলে আমরা এখানে প্রথমে কি লিখব, 2 বছর, দ্বিতীয় বছর, কারণ দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ আমাদের প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি চলে এসেছে। তাহলে এই দ্বিতীয় বছরে প্লাস ডিভাইড করব, আমরা উপরে কোনটা লিখব, এই যে যেই অর্থটা আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি এসেছে লিখলাম, এবং এটাকে কি দিয়ে ডিভাইড করব, ঠিক তার পরবর্তী বছরে আমরা কত টাকা নগদ আন্তঃপ্রবাহ পেয়েছি, 10.10। এটা দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, আমরা আমাদের পেব্যাক সময়টা পেয়ে যাব। দেখো পেয়ে গিয়েছি 2 বছর প্লাস আমাদের পুরো কি এই 2 বছরে কি পুরোপুরি আমাদের টাকা চলে এসেছে, আসে নাই, কিন্তু এই দ্বিতীয় বছরে কিন্তু আমাদের এই 1 কোটি টাকার কাছাকাছি এসেছে, পুরোপুরি আসেনি, কতটুকু বাকি আছে, এই অ্যামাউন্টটা আমাদের বাকি আছে। তাহলে এই অ্যামাউন্টটা উপরে লিখবো। আর পরবর্তী বছরে কি এক্স্যাক্ট এই অ্যামাউন্ট এসেছে, না, এর থেকে বেশি এসেছে। এই অ্যামাউন্টটা কত এসেছে, 40 লক্ষ টাকা, 40.10 লক্ষ। এই অ্যামাউন্টটা আমরা লিখবো নিচে, ঠিক আছে। আমরা কত পেয়ে গেলাম, তাহলে 2.25 বছর। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরও একটা অঙ্ক করব, অঙ্ক করলে আমরা বিষয়টা বুঝতে পারবো। ঠিক একইভাবে দেখো আমরা প্রকল্প ক্ষয়ের নগদ প্রবাহ আমরা নির্ণয় করে নেব। চলো দেখি। প্রকল্প ক্ষয়ের নগদ প্রবাহ নির্ণয় করার জন্য একইভাবে প্রকল্প ক্ষয়ের যে নিট মুনাফা দেওয়া আছে, নিট মুনাফার সাথে আমরা অবচয় যোগ করে আমরা নগদ প্রবাহ পেয়ে গেলাম। এবার এই নগদ প্রবাহগুলো এখানে একইভাবে আমরা
ক্রমযোজিত নগদ প্রবাহ বের করা হলো। এখানে একটু খেয়াল করো, এখানেও একইভাবে মানে লাস্ট কত বছরে কততম বছরে যে কাছাকাছি এসেছে, কততম বছরে এখানে এখানে প্রথম বছরের যে কাছাকাছি এসেছে আমাদের প্রাথমিক বিনিয়োগের। এইটার আর একটা শর্টকাট নিয়ম আছে যেটা তোমরা মনে রাখতে পারো, যে যেই বছরে আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ এই মাইনাসটা লাস্ট পাবো, ওটাই কিন্তু আলটিমেটলি আমাদের সব থেকে কাছাকাছি বছর থাকবে আমাদের প্রাথমিক বিনিয়োগটা ফেরত আসা। ঠিক আছে, তাহলে এই 30.10 পেয়েছি আমরা কি প্রথম বছরেই আমাদের কাছাকাছি চলে এসছে, কিন্তু বাকি কত ছিল 30.10 টাকা। এই যে প্রথম বছরটা আমরা এখানে লিখলাম, উপরে কত লিখলাম 30.10, আর নিচে আমাদের কত, এটাকে 30.01কে আমরা কত টাকাতে ভাগ করতে হবে, ঠিক তার পরবর্তী বছরে কত টাকা আমরা নগদ অন্তঃপ্রবাহ পেয়েছি। পরবর্তী বছরে আমরা পেয়েছি এই 49.90 লক্ষ টাকা। এটাকে আমরা ভাগ করব, আমরা পেয়ে গেলাম কি 1.6 বছর। আশা করি বুঝতে পেরেছো, আমরা দুইটা প্রকল্পের জন্য দুই ধরনের পেব্যাক সময় পেলাম। এবার আসো তাহলে আমরা যখন দুইটা প্রকল্পের জন্য দুইটা পেব্যাক সময় পাবো, কোনটা গ্রহণ করব? যে প্রকল্পের পেব্যাক সময় কম সেটাই আমরা গ্রহণ করব, তাই না? এবার চলো আমরা দেখে নিই পেব্যাক সময়ের সিদ্ধান্ত নীতি। ঠিক আছে, সিদ্ধান্ত নীতিগুলো দেখে আমরা দুইটা অঙ্ক প্র্যাকটিস করব। প্রথম সিদ্ধান্ত নীতিটা দেখো, যে প্রকল্পের পেব্যাক সময় যত কম সে প্রকল্পটি তত গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। আমরা কিন্তু গড় মুনাফার হারের সময় যেটা বেশি আসবে মুনাফা সেটা আমাদের জন্য ভালো, তাই না? আর পেব্যাক সময়কে আমি কত দ্রুত আমার বিনিয়োগকৃত অর্থটা আমার কাছে ফেরত আসবে, তাহলে কি যত কম সময়ে এটা আমার কাছে ফেরত আসবে ওটাই ভালো হবে। যে প্রকল্পের পেব্যাক সময় যত বেশি সে প্রকল্পটি তত অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। যদি প্রতিষ্ঠানের হাতে এক বা একাধিক বিনিয়োগ সুযোগ বা প্রকল্প থাকে তাহলে কি হবে, এই বিনিয়োগ সুযোগ বা প্রকল্পগুলোকে পেব্যাক সময় অনুযায়ী ক্রমান্বয়ে সাজানো হয়। পরবর্তীকালে প্রতিষ্ঠানের তহবিলের পর্যাপ্ততা সাপেক্ষে কি করা হয়, এই বিনিয়োগ সুযোগ বা প্রকল্পগুলো গ্রহণ করা হয় এবং অবশিষ্টগুলো বাতিল করা হয়। পরেরটা কি আছে দেখো, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা মাপকাঠি হিসেবে ব্যবহৃত পেব্যাক সময় নির্ধারণ করে থাকে। কোম্পানির কর্মকর্তারা বিভিন্ন সময় যেমন বিনিয়োগের ধরন, স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন বা আধুনিকায়ন, বিনিয়োগ বা প্রকল্প ঝুঁকি এবং অন্যান্য বিষয়ে চিন্তাভাবনা করে এই পেব্যাক সময়টা কি করে নির্ধারণ করে থাকে। এই পেব্যাক সময় পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাগুলো দেখে নেই চলো। পেব্যাক মূলত কোনো লাভের হার নয়। পেব্যাক সময় পদ্ধতি এটা কোনো লাভের হার নয়, এটি একটি সময়কাল যখন বিনিয়োজিত মূলধন ফেরত আসবে বলে আশা করা হয়। পেব্যাক সময়কাল অতিবাহিত হলে প্রতিষ্ঠানটির কোনো লাভ হবে না, প্রতিষ্ঠানটি কেবল কি হবে, ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। যদি দুই বা ততোধিক প্রকল্প থাকে তবে যার পেব্যাক সময় যত কম হবে সেটাই গ্রহণ করা হয়। যদি একটি প্রকল্প থাকে তাহলে তা গ্রহণযোগ্য কিনা সেটা এই পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি দুইটা থাকে সব থেকে কমটা আমরা গ্রহণ করব, যদি একটাই থাকে প্রকল্প তাহলে এই পদ্ধতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তটি নেওয়া সম্ভব হয় না। 3 নম্বর, পেব্যাক কালের বাইরে নগদ প্রবাহ গণনা করা হয় না। এই সিদ্ধান্ত গ্রহণের সময় আমাদের যতটুকু দ্রুত টাকাটা ফেরত আসছে আমরা ওটা অতটুকুই গ্রহণ করছি, বাকিটা কিন্তু আমরা গণনা করছি না। পেব্যাক সময় পদ্ধতি কি করছে না, অর্থের সময় মূল্যকে বিবেচনা করছে না। এবার আমরা আরো কিছু অঙ্ক করে নিই। প্রথমে আমরা এই উদাহরণটা অঙ্কটা তুলে নাও এবং তোমাদের বই খাতা ক্যালকুলেটর নিয়ে আমার সাথে সাথে এই অঙ্কটা করে ফেলো। প্রথমে অঙ্কটা তুলে নেবে। অঙ্কটা করার আগে দেখো এই অঙ্কটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। দেখো কি আছে অঙ্কটাতে, জনাব বিপুল সোহা এবং নুহা নামক দুটি প্রকল্পের যে কোনো একটিতে 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। সোহা প্রকল্পের 5 বছরের প্রাক্কলিত করযোগ্য মুনাফাগুলো দেওয়া আছে, ঠিক আছে, করের হার দেওয়া আছে, বার্ষিক অবচয় দেওয়া আছে। নুহা প্রকল্পের পেব্যাক সময় 2.5 বছর। আচ্ছা, একটা প্রকল্পের পেব্যাক সময় দেওয়া আছে। বিক্রয় থেকে প্রতিষ্ঠানের কোন প্রবাহ ঘটে? বিক্রয় থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে। খ, অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি? ব্যাখ্যা করো। কোনটি অর্থায়নের সাফল্যের চাবিকাঠি? মূলধন বাজেটিং, এটা ব্যাখ্যা করবা। গতে দেখো কি বলেছে, সোহা প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। ঘতে জনাব বিপুলের প্রকল্প দুটির মধ্যে কোনটি বর্জন করা উচিত? যুক্তিসহ
উপস্থাপন করো। তাহলে চলো আমরা অঙ্কটা করে নিই। এখানে দেখো অঙ্কটাতে গড় মুনাফার হার চেয়েছে ঘতে আমাদের কোনটি বর্জন করা উচিত এটা কিভাবে বুঝবা? এটা পেব্যাক সময় দিয়ে ক্যালকুলেট করতে হবে, কারণ নুহা প্রকল্পের আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, শুধু পেব্যাক সময় দেওয়া আছে। তাহলে কি করতে হবে আমাদের? সোহা প্রকল্পের পেব্যাক সময় বের করে তারপর আমাদের ডিসিশনটা দিতে হবে। প্রথমে আসো গ নাম্বারে আমাদের গড় মুনাফার হার বের করতে হবে। আমরা বিগত ক্লাসে তো গড় মুনাফার হার বের করা শিখাইছি, তাই না? তাহলে দেখো আমরা এটা ইজিলি করে ফেলতে পারবো। কিভাবে বের করব? আমরা প্রথমে করযোগ্য মুনাফা কত আমাদের দেওয়াই আছে প্রশ্নে। এই করযোগ্য মুনাফা থেকে আমরা কি করব? প্রথমে কর বাদ দেব। কর বাদ দিলে আমরা কি পাবো? নিট মুনাফা। এই নিট মুনাফাগুলোকে আমরা গড় করব, গড় করে আমরা গড় নিট মুনাফাটা বের করে ফেলবো। এরপর আমরা কি করব? গড় বিনিয়োগ ক্যালকুলেট করে ফেলো। গড় বিনিয়োগের সূত্রটা দিলাম, সূত্র দিয়ে আমরা গড় বিনিয়োগ পেয়ে গেলাম কত? 50,000 টাকা। ঠিক আছে, এরপর কি করব? আমরা গড় মুনাফার হার বের করব। গড় মুনাফার হারের সূত্রটা লিখলাম, গড় মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। আমরা সূত্রের মানটা বসিয়ে কি পেয়ে গেলাম? আমাদের প্রকল্পের গড় মুনাফার হার 24.84%। এতটুকু তো বুঝতে পেরেছো, কারণ আমি এটা একটু দ্রুত পড়ালাম, কারণ এটা তো আমরা অলরেডি গড় মুনাফার হার বিগত ক্লাসে করেই ফেলেছি, তাই না? সেম জিনিসটাই এখানে আমাদেরকে বুঝতে হবে। আমরা যে এখন কি করব? আমাদের এই প্রকল্পে পেব্যাক সময়টা নির্ধারণ করব। পেব্যাক সময়টা নির্ধারণ করতে গেলে কি করতে হবে? নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ওই প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে, কারণ আমরা নিট মুনাফার উপর বা করযোগ্য মুনাফার উপর কিন্তু পেব্যাক সময় নির্ণয় করব না। এটার জন্য তাহলে আমরা কি করব? দেখো প্রথমে বিবরণ দিয়ে বছর লেখো, বছর লিখে বিবরণ দিয়ে আমরা 5টা বছর লিখে ফেললাম। 5টা বছরের নিচে আমরা প্রথমে কি লিখব? নিট মুনাফা। আমরা গতে যে নিট মুনাফাটা বের করেছি ওটা লিখে ফেললাম। নিট মুনাফার সাথে আমাদের কি করতে হবে? এই প্রকল্পের যে অবচয়টা দেওয়া ছিল প্রশ্নে, অবচয়টা আমরা যোগ করব। অবচয়টা যোগ করলে কি পাবো? আমরা প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে নিট মুনাফার সাথে অবচয় যোগ করে দেখো আমরা প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। এটার জন্য আমরা কি করব? ছক করব। ছকটা আমি প্রথমে বুঝিয়ে দিই। দেখো ছকে দেখো 0 থেকে আমরা 5 পর্যন্ত লিখলাম। 0 থেকে এই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ কত ছিল? 1 লক্ষ টাকা। ঠিক আছে, এই যে 1 লক্ষ টাকা মাইনাস 1 লক্ষ টাকা। আর এখানে 1 থেকে 5 পর্যন্ত আমরা এই যে এখানে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করেছি না, এটা আমরা লিখে ফেলবো প্রথমে। এবার আমরা ক্রমান্বয়ে যোগ করতে থাকবো। এই যে মাইনাস 1 লক্ষ টাকার সাথে আমাদের প্রথম বছরে যে 33,500 টাকা যোগ করে আমরা এটা পেলাম, এই মাইনাস 66,500 সাথে আবার আমাদের দ্বিতীয় বছরের নগদ প্রবাহ যোগ করে এটা পেলাম। আবার এই 30,300 সাথে আমরা কি করব? পরবর্তী বছরের নগদ প্রবাহ, প্রত্যেক বছরের ক্রমযোজিত নগদ প্রবাহের সাথে পরবর্তী বছরের নগদ প্রবাহ যোগ করব। এই 30,300 সাথে আমরা 30,800 যোগ করে পেলাম 500 প্লাস 500। এই 500-র সাথে আমরা পরের বছরে কত আছে? 32,500, এটা যোগ করে পেলাম 33,100। এটার সাথে আমরা আবার 29,000 যোগ করে কত পেলাম? 62,100। আচ্ছা, পরবর্তী স্লাইডে দেখো এখানে প্রথমে হচ্ছে আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ যেটা নির্ণয় করেছিলাম ওটা আমি এখানে বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখে নিলাম। ঠিক আছে, এবার আমরা আসো, এখন তো আমাদের পেব্যাক সময়টা নির্ধারণ করতে হবে। আমাদেরকে প্রথমে কি দেখতে হবে? আমাদের এখানে প্রাথমিক বিনিয়োগ কত? এই যে 1 লক্ষ টাকা। কোন বছরে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ এই 1 লক্ষ টাকার কাছে গিয়েছে? কোন বছরে? দ্বিতীয় বছর। এটা দেখেই বুঝতে পারছো, কারণ দ্বিতীয় বছরে আমরা লাস্ট এই যেখানে মাইনাস ফিগারটা আমরা পেয়েছি, তাই না? পরবর্তী বছর কিন্তু আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহটা 500 হয়ে গিয়েছে। আচ্ছা, এই অঙ্কটা করার সময় আমরা বলে নিই, এই পেব্যাক সময় পদ্ধতি বের করার কিন্তু আরও একটা ফর্মুলা আছে। ঠিক আছে, আরও একটা সূত্র আছে। সূত্র দিয়েও কিন্তু পেব্যাক সময় নির্ণয় করা যায়, কিন্তু তোমাদের বইতে সূত্র দিয়ে করা নেই। তোমাদের বইতে যেভাবে করানো আছে আমি তোমাদেরকে ঠিক সেভাবেই করিয়ে দিলাম, সেভাবেই বুঝিয়ে দিচ্ছি। কিন্তু ওই পদ্ধতিটাও যদি কেউ করে তাহলেও সে ফুল নাম্বার পাবে। দুটা পদ্ধতি ঠিক আছে, দুটা পদ্ধতি রাইট এবং একই নাম্বার পাওয়া যাবে। আমি তোমাদের শেখাচ্ছি কোন পদ্ধতিটা, যেটা তোমাদের বইতে দেওয়া আছে সূত্র ছাড়া। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এটা তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে সেহেতু আমরা এভাবেই আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে এবার আসো, দেখো এই যে মাইনাস 30,300, এটা দেখে আমরা বুঝতে পারছি এই দ্বিতীয় বছরে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ আমাদের প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি গিয়েছে। তার মানে কি, এই দ্বিতীয় বছরে পরের থেকে আমাদের
দ্বিতীয় বছরে মোটামুটি কাছাকাছি গিয়েছে, তৃতীয় বছরের মধ্যে আমাদের পেব্যাক সময়টা আমরা পেয়ে যাব। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেট, তাহলে দেখো কি পেলাম আমরা, দ্বিতীয় বছর পেলাম, দ্বিতীয় বছরে কত পেলাম ক্রমযোজিত নগদ প্রবাহ 30,30,300 টাকা, তাই না? কনসেপ্টটা কি দেখো, 1,00,000 টাকা থেকে তোমার প্রথম বছর আসলো 30,500 টাকা, বাকি থাকলো কত 66,500 টাকা। ওখান থেকে দ্বিতীয় বছর পেলাম 36,200 টাকা, বাকি থাকলো 30,300 টাকা। এর পরের বছর পেলাম আমরা কত 30,800 টাকা। তাহলে পরের বছর প্লাস হচ্ছে, তার মানে কি পরের বছরে আমাদের নগদ আন্তঃপ্রবাহ কত আসছে 30,800 টাকা। তাহলে আসলে আমরা সূত্রের মধ্যে লিখে ফেলি, এই যে দ্বিতীয় বছর লিখলাম, উপরে কত লিখলাম এই 30,300 এখানটায় লিখলাম, এবং নিচে কত লিখলাম এই পরবর্তী বছরে যে টাকাটা আমি পেয়েছি, আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়েছি। তাহলে এবার ক্যালকুলেট করো কত আসে দেখো, 2.9098 বছর। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। আশা করছি পেব্যাক সময়টা আমরা বুঝতে পেরেছি। এই অঙ্কের মাধ্যমে পেব্যাক সময়টা তোমাদের বুঝতে পারার কথা। আমি দেখো বারবার বুঝিয়ে দিলাম আমরা কোথায় কিভাবে আনলাম। এই যে যেই বছরে আমরা কি পাচ্ছি, যেই বছরে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি যাচ্ছে, ওই বছরটা আমরা 2 বছর, এই 2 বছরটা লিখলাম, উপরে কোনটা লিখলাম, এই যে যেই বছরটা আমরা লিখেছি ওই বছরের কত টাকা ক্রমযোজিত নগদ প্রবাহ 30,300 টাকা। খেয়াল করবা এখানে কিন্তু আমরা মাইনাস চিহ্নটা দিই নাই। আর নিচে কত লিখবো, পরবর্তী বছরে কত টাকা নগদ প্রবাহ এসেছে, নট ক্রমযোজিত নগদ প্রবাহ। বোঝা গেছে? একটু খেয়াল করে এটা লিখতে হবে। আচ্ছা, এবার আসো এই অঙ্কের সিদ্ধান্তটা চলে আসি আমরা। এবার আমরা সিদ্ধান্তটা দেখি। দেখো সোহা প্রকল্পের পেব্যাক সময় কত পেলাম আমরা 2.98 বছর, আর নুহা প্রকল্পের পেব্যাক সময় কত, এটা দেওয়াই আছে আমাদের অঙ্কে 2.5 বছর। তাহলে কোনটা কম? তাহলে কি হচ্ছে, কম হচ্ছে কোনটা, নুহা প্রকল্প কম। তাহলে আমরা নুহা প্রকল্প গ্রহণ করব, বর্জন করব কোনটা, সোহা প্রকল্পটা আমরা বর্জন করব। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কমেন্টটা তাহলে আমাদের এভাবে করতে হবে। আচ্ছা, এবার আসো আরেকটা উদাহরণে দেখি। আমরা তো এতক্ষণ আশা করি পেব্যাক সময়টা বুঝতে পেরেছো, কিন্তু আমরা কিন্তু ভগ্নাবশেষ মূল্য বলেছিলাম সূত্র অঙ্কে দেওয়া থাকলে আমরা কিভাবে করব, এরকম একটা কোশ্চেন আমাদের মধ্যে ছিল। তাহলে এখন আমরা ছোট্ট একটা অঙ্ক দেখব, কিন্তু এই অঙ্কটার মধ্যে দিয়ে আমরা দুইটা পদ্ধতিতেই ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করব সেটাই আমরা এখন দেখে নেব। দেখো অঙ্কটাতে কি আছে, এবিসি কোম্পানি 3 বছর মেয়াদী একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। তার মানে কি মেয়াদটা শেষ হলে 5,000 টাকা অবশিষ্ট থাকছে, 5,000 টাকা সম্পদ তাদের কাছে অবশিষ্ট থাকছে। প্রকল্পটি থেকে আগামী 3 বছর অবচয় এবং করপূর্ব মুনাফা, এখানে কি দেওয়া আছে, অবচয় এবং করপূর্ব মুনাফা দেওয়া আছে, করের হার দেওয়া আছে। গতে কি বলছে, প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো। আর তুমি কি মনে করো এবিসি কোম্পানির বিনিয়োগকৃত অর্থ 2 বছরের মধ্যে ফেরত আসবে? তার মানে এখানে পেব্যাক সময় নির্ণয় করতে হবে ঘতে। এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, কিন্তু পার্থক্য শুধুমাত্র একটি জায়গায়, সেটি হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকলে আমরা কি করব, যদিও আমাদের বইতে সরাসরি এ ধরনের অঙ্ক নেই, তারপরও যেহেতু আমাদের সূত্রে প্রাথমিক বিনিয়োগ যোগ 0/2 লেখা, তার মানে কি আমরা একটা অঙ্ক আমাদের এটা দিয়ে আমরা করে নিই, আমরা দেখে নিই ভগ্নাবশেষ মূল্য থাকলে আমরা কিভাবে অঙ্কটা করব। তাহলে চলো শুরু করি। অঙ্কে কি আমাদের কোনো অবচয় দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে অবচয়টা ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে চলো অবচয়টা ক্যালকুলেট করে নিই। ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকলে আমরা অবচয়টা কিভাবে বের করব, প্রাথমিক বিনিয়োগ, এখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দেব, মাইনাস করব, আয়ুষ্কাল দিয়ে ডিভাইড করব। তাহলে সূত্রে আমরা মানটা বসিয়ে দিই। প্রাথমিক বিনিয়োগ ছিল 50,000, ভগ্নাবশেষ মূল্য 5,000 ডিভাইডেড বাই 3। ক্যালকুলেট করে দেখো কত আসে, অ্যান্সারটা আমরা পেলাম কত, 15,000 টাকা। এতটুকু তো বুঝতে পেরেছি। এরপর আমরা নিশ্চয়ই নিট মুনাফা এখন নির্ণয় করতে পারবো। চলো ছকটা করে নিই, প্রকল্পে নিট মুনাফা নির্ণয় করে নিই। বিবরণ দিলাম 3 বছরে। প্রথমে কি লিখবো, অবচয় এবং করপূর্ব মুনাফা আমরা লিখে ফেললাম। এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে অবচয়, যেহেতু অবচয় এবং করপূর্ব মুনাফা দেওয়া আছে, আমরা অবচয়টা মাইনাস করব। অবচয় কত পেয়েছি, 15,000 টাকা। প্রত্যেক বছরের থেকে আমরা অবচয়টা মাইনাস করে ফেলবো। মাইনাস করলে কি পাবো আমরা, করযোগ্য মুনাফা। এটা আমরা করযোগ্য মুনাফা পেয়ে গেলাম। এখান থেকে আমরা কর ক্যালকুলেট করব। কর কত দেওয়া আছে, এবং প্রশ্নে দেওয়া ছিল 30%। এই যে করটা আমরা বের করলাম, করটা মাইনাস করার পর কত কি পাবো আমরা, নিট মুনাফাটা পাবো।
আমরা যেহেতু নিট মুনাফা পেয়ে গেছি, তাহলে চলো আমরা গড় নিট মুনাফাটা বের করে ফেলি। আমরা যে নিট মুনাফাটা পেলাম ওটা ওই 3টা নিট মুনাফা যোগ করে আমরা 3 দিয়ে ভাগ দিলাম, আমরা কি পেয়ে গেলাম? গড় নিট মুনাফা। এবার আমাদের কি বের করতে হবে? গড় বিনিয়োগ। তাহলে চলো গড় বিনিয়োগটা বের করে ফেলি। গড় বিনিয়োগ বের করার জন্য কি বলেছি? ভগ্নাবশেষ মূল্য থাকলে আমরা এই সূত্রটা লিখব, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। ঠিক আছে, প্রাথমিক বিনিয়োগ কত ছিল অঙ্কে? 50,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দেব। কত পেলাম গড় বিনিয়োগ? 27,500 টাকা। তাহলে আমরা গড় মুনাফার হার এখন আর আগের মতোই গড় মুনাফার হারের সূত্রে লিখলাম, সূত্রে মান বসিয়ে আমরা কত পেলাম? গড় মুনাফার হার 50.90%। তার মানে কি আমাদের ভগ্নাবশেষ মূল্য থাকলে অবচয় বের করার সময় ম্যানেজ করতে হবে, গড় বিনিয়োগ বের করার সময় আমরা ওটাকে প্লাস করে দেব। এই দুইটা জায়গায় শুধুমাত্র পার্থক্য থাকছে আমাদের আগের অঙ্কগুলোর সাথে। ঠিক আছে, এবার চলো আমরা পেব্যাক সময়টা নির্ণয় করি। পেব্যাক সময় নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমাদেরকে প্রথমে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি, আমরা এর আগে গতে কি নির্ণয় করেছিলাম? নিট মুনাফা। নিট মুনাফার সাথে আমরা কি যোগ করলে আমরা জানি নগদ আন্তঃপ্রবাহ পাই? নিট মুনাফার সাথে আমরা অবচয়টা যোগ করে আমরা পাবো নগদ আন্তঃপ্রবাহ। কিন্তু অঙ্কের যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে, আমাদের এই অবচয়টা যোগ করার পরে ভগ্নাবশেষ মূল্যটাও আমাদেরকে যোগ করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা ভগ্নাবশেষ মূল্য প্রথম বছরগুলোতে ধরবো না। ভগ্নাবশেষ মূল্যটা আমরা যোগ করব কোন বছরে? একদমই যে শেষ বছরে যে আমরা ভগ্নাবশেষ মূল্যটা যোগ করব। তাহলে চলো যোগ করি। এ দেখো, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা, আমরা এটা পাবো শেষ বছরে, যে প্রকল্পটা যখন শেষ হবে তখন আমরা এই মূল্যটা পাবো। তার মানে শুধুমাত্র শেষ বছরে আমরা এটা যোগ করব। প্রথম যতগুলো বছর থাকবে এখানে আমরা ড্যাশ ড্যাশ দিয়ে যাব, এখানে আমরা যোগ করব না। ঠিক আছে, ডট ডট দিয়ে যাব, এখানে আমরা যোগ করব না, আমরা যোগ করব শুধুমাত্র শেষ বছরে। যোগ করলে আমরা কি পেয়ে যাব? দেখো, নগদ আন্তঃপ্রবাহ। তার মানে পেব্যাক সময় যখন আমরা বের করব বা নগদ আন্তঃপ্রবাহ যখন বের করব, সব আগের মতো শুধুমাত্র ভগ্নাবশেষ মূল্যটা আমরা শেষের বছরে যোগ করব। ঠিক আছে, এবার বাকি অঙ্কটা তো তোমরা করতেই পারবে। বা এরপর আমরা কি করব? প্রকল্পের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহটা বের করব। 0 বছরে কি হচ্ছে? আমাদের প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা, তাই না? এরপর কি 1, 2, 3, এই 3 বছরে আমাদের নগদ আন্তঃপ্রবাহ যেটা পেয়েছি আমরা ক্যালকুলেট করে ওটা লিখে ফেললাম। লিখে ফেলার পর কি হচ্ছে? আমরা এই যে আগের মতোই যোগ করে করে ক্রমান্বয়ে এই 50,000 টাকার সাথে 25,500 যোগ করে আমরা 24,500, 24,500 সাথে 29,000 যোগ করে 4,500, হ্যাঁ এটা মাইনাস ছিল, মাইনাসের সাথে প্লাস যোগ করে আমরা পেলাম 4,500। এভাবে আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ পেয়ে গেলাম। এখন আবার আমাদের ডিফাইন করতে হবে আমাদের পেব্যাক সময়টা আমরা কিভাবে নির্ণয় করব। একটু খেয়াল করো, এখানে আমাদের এই 50,000 টাকার কাছাকাছি কোন বছরে গিয়েছে? প্রথম বছরেই কিন্তু দেখো ক্রমযোজিত নগদ প্রবাহ 50,000 টাকার কাছাকাছি গিয়েছে। কিভাবে বুঝবো? দেখো এখানে কিন্তু প্রথম বছরে কিন্তু মাইনাস ফিগার দেখাচ্ছে। যেমন 50,000 থেকে আমরা কি করলাম? প্রথম বছরে আমার কাছে এসেছে 25,500 টাকা, থাকলো কত? 24,500। পরবর্তী বছরে কিন্তু আবার তার থেকে বেশি এসেছে, 29,000 টাকা এসেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? প্রথম বছরের কি হচ্ছে? প্রথম বছরেই আমাদের চলে আসছে প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি, এবং প্রথম বছরে এই প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি যে বছরটি, এই বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কত আছে? 24,500 টাকা। তার পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ কত আছে? 29,000 টাকা। বোঝা গেছে? তাহলে আসো পেব্যাক পিরিয়ডটা আমরা লিখে ফেলছি। আমরা এই আমরা লিখলাম 1 বছর 24,500, প্রথম বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ লিখলাম। তারপর নিচে কি লিখবো আমরা? এখানে প্রথম বছর শেষে, দ্যাট মিনস পরবর্তী বছরে কত টাকা আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়েছি, এটা আমরা এখানে লিখলাম। বোঝা গেছে? তাহলে এবার আমরা এটা যোগ করে ফেলি। ভাগ করে যোগ করলে কত পাবো? 1.8448 বছর। তাহলে আমরা কি বলতে পারি? এবিসি কোম্পানির পেব্যাক সময় কত পেলাম? 1.448 বছর। আর অতএব এবিসি কোম্পানির বিনিয়োগকৃত অর্থ 2 বছরের মধ্যে ফেরত আসবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কোথায় কোথায় আমাদের ভগ্নাবশেষ মূল্য থাকলে কোথায় আমরা এই ভগ্নাবশেষ মূল্যের ব্যবহারটা করব। আমাদের অঙ্কে যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে তাহলে আমরা কোথায় গড় মুনাফার হার বের করার সময় কোথায় আমরা এটার ব্যবহার করব?
পেব্যাক সময় পদ্ধতিতে আমরা কোথায় ব্যবহার করব সেটাও দেখে নিলাম। আর কি দেখে নিলাম, আমরা এই পেব্যাক সময় পদ্ধতিটা কিভাবে বের করব নগদ আন্তঃপ্রবাহগুলোকে ক্রমান্বয়ে যোগ করে সেটার মাধ্যমে। আমরা এটার জন্য দুইটা অঙ্কও করে ফেললাম। আর সিদ্ধান্ত নিতেও দেখলাম যদি দুইটা প্রকল্প দেওয়া থাকে তাহলে কি হবে, যেই প্রকল্পের সব থেকে কম সময় যত দ্রুত আমরা টাকাটা ফেরত পাবো ওটাই আমাদের গ্রহণযোগ্য হবে, বাকিটা গ্রহণযোগ্য হবে না। এবং অঙ্কগুলো কেমন আসতে পারে, অঙ্ক আসলে আমাদের সিদ্ধান্ত নীতিতে কি লিখতে হবে সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম। ঠিক আছে, তাহলে আজকের হোমওয়ার্কটা আমরা লিখে নিই। আজকের হোমওয়ার্কটা দেখো, প্রথমে তোমাদের যে সৃজনশীল অঙ্কটা দেওয়া আছে এটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। জনাব সোহাগ যমুনা প্রকল্পের 5 লক্ষ টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করেন। আগামী 5 বছর মেশিনগুলো থেকে প্রাপ্য নিট মুনাফা প্রাক্কলন করা হয় যথাক্রমে প্রথম বছর, দ্বিতীয় বছর, 5 বছরেরটা দেওয়া আছে। জনাব সোহাগ সরলরৈখি পদ্ধতিতে প্রকল্পটির অবচয় ধার্য করে থাকেন। তার মানে আমরা যে সূত্রটার মাধ্যমে অবচয় বের করছি ওটা দিয়ে অবচয় বের করলেই হবে। ক নম্বর প্রশ্ন, মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে কি ব্যবহার করা হয়? আমরা এর আগে আমাদের প্রথম দুইটা লেকচারের মধ্যে আমরা আন্ডারলাইন করে রেখেছিলাম। কি ব্যবহার করা হয়? মূলধন ব্যয়টা ব্যবহার করা হয়। ঠিক আছে, মূলধন খরচ বা মূলধন ব্যয়। মুদির দোকানের ফ্রিজ ক্রয় কোন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত? এটার অ্যান্সার কি হবে? মূলধন বাজেটিং, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বা মূলধন বাজেটিং, এটা ব্যাখ্যা করবা। গ, যমুনা প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। ঘ, যমুনা প্রকল্পটির পেব্যাক সময় নির্ণয় করো। একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেব্যাক পদ্ধতিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য বিবেচিত হয়? এমসিকিউগুলো একটু লিখে নাও। নগদ আন্তঃপ্রবাহ এবং নিট মুনাফার ব্যবধানকে কি বলা হয়? ক, চলতি ব্যয়। খ, অবচয়। গ, প্রারম্ভিক বিনিয়োগ। ঘ, নগদ বহিঃপ্রবাহ। 2, পেব্যাক পদ্ধতিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য? যে প্রকল্পের পেব্যাক সময় অনেক বেশি। খ, যে প্রকল্পের পেব্যাক সময় কম। গ, যে প্রকল্পের পেব্যাক সময় বেশি। ঘ, যে প্রকল্পের পেব্যাক সময় মাঝামাঝি। 3, প্রকল্পের বিনিয়োগকৃত অর্থ বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ক, গড় মুনাফার হার। খ, পেব্যাক সময়। গ, নিট বর্তমান মূল্য। ঘ, অভ্যন্তরীণ মুনাফার হার। নিচের কোনটি সঠিক? পেব্যাক মূলত কোনো লাভের হার নয়। খ, পেব্যাক অর্থের সময় মূল্য বিবেচনা করে। গ, পেব্যাক কালের বাইরে নগদ প্রবাহ গণনা করে। ঘ, একটি প্রকল্পের ক্ষেত্রে এটি সিদ্ধান্ত দিতে পারে। 5, প্রকল্প থেকে আগত নগদ আন্তঃপ্রবাহ সমান না হলে পেব্যাক সময় নির্ণয় করা হয় কিভাবে? ক, নিট বর্তমান মূল্য ব্যবহার করে। খ, নগদ প্রবাহ ব্যবহার করে। গ, আন্তঃনগদ প্রবাহ ব্যবহার করে। ঘ, ক্রমযোজিত নগদ প্রবাহ ব্যবহার করে। আশা করি পেব্যাক সময় পদ্ধতিটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা অঙ্কগুলো করবে, প্রয়োজনে বারবার এটি দেখবে এবং বেশি বেশি করে হোমওয়ার্কগুলো তো অবশ্যই করবে এবং বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার প্রবলেমগুলো সলভ হতে থাকবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।